এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। স্বাগত সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছে আমি রকিবা এবং আমি তাসনিমে জান্নাত। অর্থের শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে হাওড়ের জেলা কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি। মিঠামইনের সেনানিবাস উদ্বোধনের পর বিকেলে ভাষণ। সচিব আইজিপির আত্মীয় পরিচয়ে পুলিশ কনস্টেবল নিয়োগে জালিয়াতি, জড়িত মন্ত্রণালয়ের কর্মকর্তাও। ঢাকায় ফের চালু হলো আর্জেন্টিনার দূতাবাস। প্রধানমন্ত্রীর সাথে আজ সৌজন্য সাক্ষাৎ পররাষ্ট্রমন্ত্রী কাফিয়েরোর। শুনছিলেন সংবাদ শিরোনাম। সংবাদে ছাড়াও থাকছে বাখমুতের পরিস্থিতি আরো কঠিন হয়ে পড়েছে, জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ধীরে ধীরে ভূখণ্ডের দখল নিচ্ছে রুশ বাহিনী। এবং ফিফা বর্ষসেরা ফুটবলার লিও মেসি এমবাপে বেনজেমাকে পেছনে ফেলে সপ্তমবারের মতো বর্ষসেরার স্বীকৃতি। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণে প্রস্তুত কিশোরগঞ্জের মিঠামইন। লক্ষাধিক লোকের উপস্থিতিতে জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে অপেক্ষায় হাওড়াঞ্চলের মানুষ। সকালে মিঠামইন যাচ্ছেন শেখ হাসিনা। একদিন আগেই সোমবার মিঠামইনের গ্রামের বাড়িতে পৌঁছান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মঙ্গলবার বিকেল ৩টায় স্থানীয় হেলিপ্যাড মাঠে মিঠামইন উপজেলা আওয়ামী লীগের জনসভা। প্রধানমন্ত্রীর আগমনের একদিন আগে থেকেই সাধারণ মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আল্লাহ যদি হাইতে বাঁচাইতে ৯টার দিকে আমরা তো উঠবো, ৯টা থেকে 5টা পর্যন্ত থাকবো। এই যে আমরা যে জায়গাটা খারাইছি, এই জায়গাটা খুব নেশা ছিল, এনে যে খুব রাস্তা হয়ে গেছে, খুব সুন্দর জায়গা হয়ে গেছে। আমাদের আসলে আনন্দের কোনো শেষ নাই, এটা ভাষায় প্রকাশ করে করা যাবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এটি হবে মিঠামইনে শেখ হাসিনার শেষ জনসভা। কাজেই তার বক্তব্যে আসবে ভোট প্রসঙ্গ। হাওরের মানুষ এখন আর অবহেলিত না, তারা এখন শহরের মতোই বসবাস করছে। যেদিকে তাকাবেন মাননীয় প্রধানমন্ত্রীর ছোঁয়া পাবেন, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন দেখতে পাবেন। বিগত 10 বছর থেকে 12 বছরের ভিতরে একটা অভূতপূর্ণ উন্নয়ন সাধন হয়েছে। এদিকে 4 দিনের সফরে বিকেলে মিঠামইনে পৌঁছান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মঙ্গলবার তার বাসভবনেই মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি হাওড়ের মাছ দিয়ে আপ্যায়ন করা হবে সরকার প্রধানকে। টুঙ্গিপাড়া যে কত গেছি এটা হিসাব করে বলতে পারবো না। যতবারই আমি গেছি ততবারই বঙ্গবন্ধুর কন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সেখানে রিসিভ করছে। আমি তো আর এখানে রাজনীতির মধ্যে নাই, কারণ আমি রাষ্ট্রপতি। কালকে মিটিংয়ে কিন্তু যেহেতু উনি মিঠামইন আসতেছে এবং আমার বাড়িতে আসবেন, সুতরাং সারা জীবন যেখানে ওনার বাড়িতে গেলে, টুঙ্গিপাড়া গেলে উনি আমাকে রিসিভ করছে, অন্তত আমি আমার বাড়িতে তো রিসিভ করতে, এই জন্য আমি আসছি। সফরের শুরুতে মিঠামইনে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস উদ্বোধন করতে প্রায় 2 যুগ পর কিশোরগঞ্জের হাওর অঞ্চলের মিঠামইনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হবেন রাষ্ট্রপতির অতিথি। একই সঙ্গে যোগ দেবেন একটি জনসভাতেও। হাওর অঞ্চলের উন্নয়নের রূপকার হিসেবে তাকে বরণ করতে মুখিয়ে আছে হাওর অঞ্চলের মানুষ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মিঠামইন, কিশোরগঞ্জ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণে প্রস্তুত কিশোরগঞ্জের মিঠামইন। জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে অপেক্ষায় হাওড়াঞ্চলের লক্ষাধিক মানুষ। এ নিয়ে আরও জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহজাহান সাজু। প্রধানমন্ত্রীকে বরণ করতে আসলে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে জানাবেন। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন এবং হাওড়াঞ্চলের মানুষদের মাঝে উদ্দীপনা কেমন দেখছেন? সাজু, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে জানতে চাচ্ছি যে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতির খবর আমাদেরকে জানাবেন, আর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন?
দর্শক, আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তীতে আবারও তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামরিক শাসকরা যখন ক্ষমতা দখল করে তখন দুর্নীতি বেশি হয়, কারণ জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হয় না। তিনি জানান, দুর্নীতি প্রতিরোধে কৌশল প্রণয়ন করে তা বাস্তবায়ন করছে সরকার। বিসিএস কর্মকর্তাদের ৭৪তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সামনে দেশ গড়ার শপথ নিলেন সরকারি কর্মকর্তারা। এর আগে নবীন বিসিএস কর্মকর্তারা সম্পন্ন করেন ৭৪তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স, যা সনদ বিতরণ ও সমাপনী উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই আয়োজন। ঔপনিবেশিক আমলের ধ্যান ধারণা পরিহার করে সরকারি কর্মকর্তাদের জনগণের সেবক হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশকে মাত্র ৩.৫ বছরে স্বল্পোন্নত দেশের মর্যাদায় নিয়ে যান বঙ্গবন্ধু। ৭৫-এর পর বাংলাদেশকে কালো অধ্যায় পার হতে হলেও এখন দেশ পুরো বিশ্বের রোল মডেল। মিলিটারি ডিক্টেটররা যখনই যে দেশ পরিচালনা করে সেই দেশে কিন্তু দুর্নীতিটাই একটা নীতিতে পরিণত হয়ে যায়। তারা নিজেরাই মানুষকে দুর্নীতিতে সম্পৃক্ত করিয়ে তাদেরকে দলে ভিড়িয়ে দেশ পরিচালনা করতে চায়। তাদের জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা থাকে না, কারণ তারা অস্ত্র হাতে নিয়েই ক্ষমতায় আসে। কিন্তু আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসি, কাজে আমাদের লক্ষ্য জনগণের কল্যাণ করা। প্রধানমন্ত্রী বলেন, সরকারি খাতকে দুর্নীতিমুক্ত করতেও সুনির্দিষ্ট কৌশল প্রণয়ন করেছে তার সরকার। দুর্নীতি প্রতিরোধ করার জন্য আমরা শুদ্ধাচার সংস্কৃতি গড়ে তোলার জন্য জাতীয় শুদ্ধাচার কৌশল ২০১২ সেটা আমরা প্রণয়ন করে তা বাস্তবায়ন করে যাচ্ছি। সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সার্বিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট সংকটে অনেক দেশ এসডিজি অর্জন করতে পারবে না বলেও আশঙ্কা করেন প্রধানমন্ত্রী। তবে আমাদের দেশে আমরা যেহেতু আমাদের প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছি, তারই ভিত্তিতে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে করে আমরা এগিয়ে যাচ্ছি। কাজে আমার মনে হয় এর অনেকগুলি গোলই আমরা অর্জন করতে সক্ষম হব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ যুগের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে নবীন কর্মকর্তাদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দর্শক, যেমনটি জানিয়েছিলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণে প্রস্তুত কিশোরগঞ্জের মিঠামইন জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে অপেক্ষায় রয়েছে হাওড়া অঞ্চলের লক্ষাধিক মানুষ। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে কিশোরগঞ্জ থেকে আরও একবার যুক্ত হচ্ছেন সহকর্মী শাহজাহান সাজু। সাজু, আপনার কাছে জানতে চাচ্ছি, প্রধানমন্ত্রীর বরণ ঘিরে আসলে কতটা প্রস্তুত মিঠামইনবাসী এবং তাদের মধ্যে উদ্দীপনা কেমন দেখছেন, আর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, প্রধানমন্ত্রীকে বরণ করতে হাওরবাসী আসলে এখন একটা সময়ের অপেক্ষা করছেন মাত্র। আর কিছুক্ষণ পর 10টায় প্রধানমন্ত্রী এই কিশোরগঞ্জের হাওরে অবতরণ করবেন এবং প্রথমেই যেটা করবেন, আমি যেখানে এখন দাঁড়িয়েছি সেটা নবনির্মিত একটা ক্যান্টনমেন্ট। এটা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হামিদ সেনানিবাস। এই সেনানিবাস সকাল 10টায় উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রী আসবেন সেই অপেক্ষায় এখন। আর এই সেনানিবাস আজকেই প্রথম উদ্বোধন হবে, এই জন্যই সাজানো হয়েছে, খুব ভালোভাবে গোছানো হয়েছে। অপেক্ষা করছেন সবাই, এখানে যারা প্রধানমন্ত্রীকে বরণ করবেন সবাই সেভাবেই প্রস্তুত। আর এই কিছুক্ষণ পর তিনি উদ্বোধন করবেন। উদ্বোধনের পর দুপুরে খাবার কথা রয়েছে। মহামান্য যে রাষ্ট্রপতি বাংলাদেশের, তার গ্রামের বাড়ি এই সেনানিবাসের ঠিক পাশেই, সেখানে তিনি দুপুরে খাওয়া দাওয়া করবেন। তারপর বিকাল 3টায় আওয়ামী লীগের একটা স্থানীয় জনসভা রয়েছে, সেই জনসভায় প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে। তো সব মিলে হাওরবাসী আসলে উচ্ছ্বসিত। এবং আমি কথা বলেছি হাওরের লোকজনের সঙ্গে, তারা যে কথাটা বলছেন যে প্রধানমন্ত্রী আমাদেরকে যে উন্নয়ন করে দিয়েছেন, সেই উন্নয়নের পরে তার কাছে আমাদের আর কোনো চাওয়া নেই। আমরা এখন অপেক্ষায় আছি, তিনি আসলে আমরা সেই কৃতজ্ঞতাটা শুধু প্রকাশ করব এবং বঙ্গবন্ধু কন্যাকে আমরা খুব কাছ থেকে এক নজর দেখব। এরকম একটা আবেগ উৎকণ্ঠা নিয়ে মানুষ বসে আছেন এবং খুব উচ্ছ্বসিত। আপনি হাওরের প্রতিটা রাস্তা ঘাট বাড়ির আশপাশ নানান রঙের ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। সবাই আসলে একটা উৎসব আমেজ। আপনি ধরে নিতে পারেন যে আজকে এই হাওরবাসীর জন্য একটা ঈদের দিন এবং ঈদের আমেজ বিরাজ করছে সবার মাঝে। আর আমি যেখানে দাঁড়িয়েছি এই ক্যান্টনমেন্ট, এই সেনানিবাসটা উদ্বোধন হবে এই সকাল 10টায়, প্রধানমন্ত্রী আসবেন সেই অপেক্ষায় এখন আছে সবাই। এই ছিল আমার কাছে আপাতত সবশেষ। কিশোরগঞ্জ থেকে জানাচ্ছিলেন শাহজাহান সাজু।
দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিশোরগঞ্জের মিঠামইন সফর নিয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, প্রধানমন্ত্রী কটা নাগাদ আসলে মিঠামইনে পৌঁছাবেন এবং তার সারাদিনের কর্মসূচি নিয়ে আমাদের জানাবেন। দর্শক, আমরা শাহাদাত স্বপনের সাথে আরো একবার যুক্ত হওয়ার চেষ্টা করব। শাহাদাত স্বপন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন আশা করি। আমি জানতে চাচ্ছিলাম প্রধানমন্ত্রীর সফর নিয়ে, প্রধানমন্ত্রী কটা নাগাদ মিঠামইনে পৌঁছাতে পারেন এবং তার সারাদিনের কর্মসূচি নিয়ে আমাদেরকে জানাবেন। দেখুন, আমরা এখন প্রধানমন্ত্রীর যে জনসভা স্থল মিঠামইনের হেলিপ্যাডের দিকে আমরা যাচ্ছি। আমরা এখন বাজিতপুর থেকে ফেরিতে আছি, ফেরি পার হচ্ছি। ফেরি যে বাজিতপুরের যে দিঘির পার বা পাটলি ফেরিঘাট হয়ে আমরা হুমায়ুপুরের দিকে যাব, সেখান থেকে আমরা সড়ক পথে মিঠামইনের দিকে যাব। তো পিছনে আমরা ফেরিঘাট যখন পার হচ্ছিলাম ওই পারে আমরা দেখেছি, অর্থাৎ বাজিতপুরের প্রান্তে অনেকগুলো বড় বড় ট্রলার, সেই ট্রলারে করে কিন্তু হাজার হাজার মানুষ আজকে জনসভার জন্য মিঠামইনের দিকে যাচ্ছে। হয়তো আমরা কিছুটা দূরে চলে এসেছি, তারপরে আমরা দেখানোর চেষ্টা করছি। দূরে একটি বড় ট্রলার দেখা যাচ্ছে, এমন আরো অনেকগুলো 15-20টা ট্রলার বা তারও বেশি সংখ্যক ট্রলার কিন্তু সেখানে দাঁড়িয়ে আছে এবং সবগুলি ট্রলারে কিন্তু প্রচুর বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি। প্রত্যেকটা ট্রলারেই করে এখানে মানুষ যাচ্ছে এবং সবারই আজকে গন্তব্য একটাই, এবং সেটা হচ্ছে মিঠামইনের হেলিপ্যাড, যেখানে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি জনসভা রয়েছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে 10টায় মিঠামইনে পৌঁছাবেন এবং মিঠামইনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস সেটি উদ্বোধন করবেন সকালে, এবং দুপুরে রাষ্ট্রপতির বাড়িতে মধ্যাহ্নভোজের যে আয়োজন সেখানে প্রধানমন্ত্রী অতিথি হিসেবে যাবেন। রাষ্ট্রপতির অতিথি হিসেবে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে যাবেন এবং মধ্যাহ্ন সারবেন রাষ্ট্রপতির বাসায়, এবং এরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির বাড়ির কাছেই হেলিপ্যাডের যে মাঠ, সেই মাঠে আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের আয়োজনে যে জনসভা, সেই জনসভায় অংশ নেবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। তার বক্তব্য শোনার জন্যই মূলত এবং তাকে এক নজর দেখার জন্যই মূলত মিঠামইনের এই যে আজকে জনসভা, সেই জনসভাকে উপলক্ষ করে মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম, বাজিতপুর, কিশোরগঞ্জের যে অন্যান্য উপজেলাগুলি আছে, ভৈরব সহ করিমগঞ্জ, তারাইল, হোসেনপুর, সব জায়গা থেকেই কিন্তু মানুষ এখানে আসছে, এরকম তথ্য আমাদের কাছে আছে। এবং আমরা সেটি বাজিতপুরের প্রান্তে যে ঘোড়াউত্রা নদীর ওই পারে, সেই বাজিতপুরের প্রান্তে কিন্তু আমরা অনেকগুলি ট্রলার দেখেছি। ঠিক একইভাবে কুলিয়ারচরের দিক থেকেও এইভাবে নৌকাযোগে মানুষ আসছেন, পাশাপাশি ভৈরব থেকে আসছেন এবং আশেপাশের অন্যান্য জেলা থেকেও কিন্তু আজকের এই জনসভা উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমবেত হচ্ছেন। গতকাল আমরা মিঠামইনে পৌঁছে মিঠামইনের মানুষের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম যে 2 যুগ পরে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিঠামইনে আসছেন, এই হাওরের জলমগ্ন এলাকায়, এক সময় যেখানে খুবই দুর্গম এলাকা ছিল যোগাযোগের জন্য, সেই এলাকায় যে এখন অভাবনীয় পরিবর্তন হয়েছে, নেটওয়ার্কের যে বিস্তৃত নেটওয়ার্ক এখানে গড়ে তোলা হয়েছে, সেই বিষয়ে উন্নয়নের বিষয়টি কিন্তু এখানকার মানুষ বেশি গুরুত্ব দিয়ে বলছেন এবং তারা বলছেন যে এখানের যে উন্নয়ন, বিশাল উন্নয়ন, এটার রূপকার শেখ হাসিনা, এবং শেখ হাসিনা চেয়েছিলেন বলে এতটুকু উন্নয়ন সম্ভব হয়েছে। এবং সামনের দিনে তাদের এখানে যে উড়াল সেতু করার কথা রয়েছে, যেটি ইতোমধ্যে একনেকে পাশ হয়ে গেছে, এটি নিয়েও কিন্তু তারা খুব উচ্ছ্বসিত এবং তারা মনে করছেন এই যে নেটওয়ার্ক গড়তে যাচ্ছে সরকার, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার, এর ফলশ্রুতিতে হাওরের যে ব্যবসা বাণিজ্য সেটাতে কিন্তু অন্যরকম গতি আসবে এবং সব মিলিয়ে হাওরের জনজীবনে নতুন করে প্রাণের সঞ্চার হবে এবং এখানে ব্যবসা বাণিজ্যের গতির ফলে অর্থনীতির বিষয়টিও এখানে আরও বেশি গতিশীল হবে। সব বলা যায় যে হাওরের মানুষের সমৃদ্ধি অনেক বাড়বে এবং 2 যুগ পরে যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন, তারা কিন্তু শেখ হাসিনাকে এক নজর দেখতে চান এবং তারা শেখ হাসিনাকে আতিথেয়তায় এবং তাদের উষ্ণ অভ্যর্থনা কিন্তু তারা বরণ করতে চান। সবকিছু কিন্তু প্রস্তুত মিঠামইন প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করার জন্য। গতকালই কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ মিঠামইনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করার জন্য। তো এই ছিল। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শাহাদাত স্বপন আমাদেরকে জানাচ্ছিলেন প্রধানমন্ত্রীর মিঠামইন সফর নিয়ে। ওএমএস ব্যবস্থাপনায় ঘাটতির কারণে কার্ডের মাধ্যমে ওএমএস এর চাল আটা বিক্রির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভা বৈঠকে তিনি এই নির্দেশ দেন।
এদিকে ৪৪টি দেশে বসবাসকারী বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্ব সুবিধা নিশ্চিতে এসআরও জারির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। সচিব জানান, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলা বাজারে পণ্য বিক্রি ওএমএস কার্যক্রমের ব্যবস্থাপনায় ঘাটতি পেয়েছে সরকার। অনিয়ম রোধে কার্ডের মাধ্যমে ওএমএস এর চাল ও আটা বিক্রির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ঘাটতি কাটানোরও তিনি নির্দেশ দিয়েছেন বলে জানান সচিব। ব্যবস্থাপনা ঘাটতিটা উন্নতি করতে হবে এবং উনি বলেছেন যে ওএমএস যেন আমরা এখন একটা আপনারা জানেন টিসিবির মাধ্যমে যে প্রায় 1 কোটি পরিবারকে যে কার্ডের মাধ্যমে বিশেষ সহযোগিতা করা হয়, তো বলছেন ওএমএসটাও কার্ডের মাধ্যমে যাতে দেওয়া যায়, তাকে লোকজনকে হয়তো যেন দীর্ঘমেয়াদী ভিড়ে না থাকতে হয়। মাহবুব হোসেন জানান, ব্রাজিল, আর্জেন্টিনা, মিশর, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, সুদান, মরক্কো, ভেনিজুয়েলা, কিউবা, জ্যামাইকা, ফিজি সহ নতুন করে আরও ৪৪টি দেশের নাগরিকত্বপ্রাপ্ত বাংলাদেশিদের জন্য দ্বৈত নাগরিকত্বের সুযোগ দিয়েছে সরকার। এর আগে ৫৭টি দেশের বাংলাদেশিরা দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করতে পারতেন। পৃথিবীর অন্যান্য দেশে বাংলাদেশ থেকে যারা গেছেন ওই দেশে নাগরিকত্ব নিয়েছেন, তারা বাংলাদেশে তাদের নাগরিকত্বটা কন্টিনিউ রাখতে চান, সেটা বিবেচনা নিয়ে এবার আরও ৪৪টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে ১০১টি দেশে বসবাসকারী বাংলাদেশিরা দ্বৈত নাগরিকত্ব সুবিধা পাবেন। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আদালত খালেদা জিয়াকে নির্বাচন করতে দিলে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই, তা নিয়ে কোনো মাথা ব্যথাও নেই, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার বিকেলে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে নিষিদ্ধ বা বিতাড়িত করেছে বিএনপি। তার অসুস্থতা নিয়ে রাজনীতি করা হচ্ছে, তাদের উদ্দেশ্য ভালো নয়। খালেদা জিয়াকে বাদ দিয়ে তারেক রহমানকে কেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হলো, এই প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, তারেক ও খালেদা জিয়ার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে চান দলটির নেতারাই। এ সময় দম্ভক্তি না করে বিএনপিকে ভোটে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন হলে আওয়ামী লীগ নয়, বিএনপিরই জামানত বাজেয়াপ্ত হবে। তিনি আপনাদের নেতা, মাথা ব্যথা আপনাদের, আমাদের কোনো মাথা ব্যথা নেই। খালেদা জিয়া রাজনীতি করলে আমাদের, আদালত যদি তাকে ইলেকশন করতে দেয় আমাদের, আমরা আমাদের কিছু যায় আসে। দেশে পণ্যমূল্য লাগাম ছাড়লেও সেদিকে মনোযোগ নেই সরকারের, তারা ব্যস্ত খালেদা জিয়ার রাজনীতি নিয়ে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের রাজনীতি নিয়ে সরকারের উদ্গ্রীব হওয়ার প্রয়োজন নেই মন্তব্য করে তিনি বলেন, এই সিদ্ধান্ত বেগম জিয়া নিজেই নেবেন। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তাঁতি দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিএনপি মহাসচিব কথা বলেন। নির্যাতনের মাধ্যমে সরকার টিকে আছে দাবি করে সরকার পতনের হুঁশিয়ারিও দেন মির্জা ফখরুল। বলেন, দিন দিন নিত্যপণ্যের দাম বাড়ছে, বাড়ি ভাড়া পরিশোধ থেকে সন্তানদের স্কুল কলেজে পাঠানো কষ্টকর হয়ে উঠছে অভিভাবকদের জন্য, অথচ সরকারের সেদিকে নজর নেই। রাজনীতি করার ব্যাপারে একেবারে পাগল হয়ে গেলেন, উদ্দেশ্য একেবারেই ভালো না, তাদের উদ্দেশ্য খারাপ, তারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চায়, তারা দেশের মানুষের যে দৃষ্টি তাদেরকে ভিন্ন দিকে নিয়ে যেতে চায়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার সন্ধ্যা 7:15 রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন তার চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার বিকেলে এভার কেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে 2 ঘন্টায় তার বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হয়। চেকআপের পর রাত 8:30টার দিকে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী।
সেখানে ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা অপরিবর্তিত। হাসপাতালে কিছু টেস্ট করা হয়েছে, রিপোর্ট পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আপনারা যেটাকে সোজা কথায় বলেন এক্সরে, সিটি স্ক্যান, MRI, এগুলো, আবার ইমেজিং মানে যেগুলোকে আপনারা বলেন আলট্রাসোনোগ্রাম, এগুলো, ব্লাড টেস্ট মানে ব্লাডের বিভিন্ন ধরনের প্যারামিটার, এছাড়াও আপনার হার্টের জন্য আরও কিছু যেমন ইকো, ECG এগুলো করার প্রয়োজন রয়েছে। প্রত্যেকটা টেস্টই ওনার করা হয়েছে। তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে আবারও বিদেশে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এখনও কিন্তু ওনার আপনার সেই ব্লক ওনার এটা আছে এবং সেটা ওনার করার প্রয়োজনীয়তা আছে। ওনার লিভারের একটা ডিকম্পেনসেটেড লিভার ডিজিজ আছে, যেটার জন্য দেশের যে প্রাপ্ত চিকিৎসা সুযোগ রয়েছে সেটি কিন্তু হচ্ছে, কিন্তু এটির চেয়েও আধুনিকতম যে চিকিৎসা দেশের বাইরে বিদ্যমান রয়েছে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে, সেই চিকিৎসা ওনার প্রয়োজন রয়েছে এবং চিকিৎসকরা এখনও সেই কথাটি ওনার স্মরণ করিয়ে দিয়েছেন। ৭৭ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সার, আর্থাইটিস, কিডনি, হৃদযন্ত্রের জটিলতায় ভুগছেন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগ ঘিরে সক্রিয় একাধিক চক্র, কখনো পত্রিকার সম্পাদক, কখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, কখনো বা আইজিপির আত্মীয় পরিচয়ে এরা চাকরি প্রত্যাশীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে 6 থেকে 10 লাখ টাকা। সম্প্রতি নিয়োগ জালিয়াতির অভিযোগে দুজনকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে এই চক্রের সঙ্গে জড়িত খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। সারা দেশে চলছে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষা। শারীরিক, লিখিত ও ভাইবা শেষে যারা কৃতকার্য হচ্ছেন তারাই যোগ দিচ্ছেন বাংলাদেশ পুলিশে, আর এর জন্য খরচ হয় মাত্র 120 টাকা। তবে এই নিয়োগ ঘিরে সক্রিয় একাধিক প্রতারক চক্র। এরা দেশের উত্তরাঞ্চল থেকে চাকরি প্রত্যাশীদের নিয়ে আসে ঢাকায়, এরপর নিজেকে কখনো সাংবাদিক, কখনো সচিব, আবার কখনো পুলিশ মহাপরিদর্শকের আত্মীয় পরিচয় দিয়ে ফোন করে চাকরি কনফার্ম করার নাটক করে। এখন বন্ধু খালি একটু তদবির করে দিতে হবে, ওই যে তোমার এই যে ইয়ের জন্য, ভাইবার জন্য অফিস থেকে ফোন দিতাম। কত টাকা লাগবে, কেমন লাগবে, আর কোন স্যারের দিয়ে করাইবা? চক্রের সদস্যরা চাকরি প্রত্যাশীদের জানায় পরীক্ষা ছাড়াই পেয়ে যাবেন চাকরি। পরে ফোন করে চাকরি হয়ে গেছে জানানোর পর দাবি করেন 2 থেকে 6 লাখ টাকা। কাগজ পাইছি বুঝছেন, এখন কথা হলো এটা চেষ্টা করে দেখা যাবে, এটা যে হবে এরকম কিছু না, চেষ্টা করে দেখতে পারি। একদিন দিবেন, আমাদের রিটার্নে টিকবো নাকি আর বাইবার করে দেবো কোনটায়, কিন্তু আমাকে নেবেন কত দেবো তাই বলেন, 8 লাখ টাকা লাগবে। এভাবে অসংখ্য মানুষকে ঠকানোর পর বিষয়টি নজরে আসে গোয়েন্দাদের। রাজধানীর মেরুলবাড্ডায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় চক্রের প্রধান মনির হোসেন আকাশ ও হালিম খানকে। উদ্ধার করা হয় ব্ল্যাঙ্ক চেক, স্ট্যাম্প ও ভুয়া ফিল্ড টেস্ট আইডি কার্ড। অনেকগুলো অ্যাপ্লিকেশন অ্যাডমিট কার্ড সংগ্রহ করেছি, অনেকগুলো ব্যাংকের চেক সংগ্রহ করেছি এবং তাদের কাছ থেকে বিভিন্ন নন জুডিশিয়াল স্ট্যাম্প আমরা জব্দ করতে পেরেছি। পুলিশ বলছে এই চক্রে জড়িত খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এরা আসলেই প্রতারক এবং এই প্রতারণার সাথে একজনের নাম শোনা যাচ্ছে মন্ত্রণালয়ের নিম্নপদস্থ কর্মচারী। আমরা সেটা খতিয়ে দেখতে যাচ্ছি। আমাদের বক্তব্য, বাংলাদেশ পুলিশের যে নিয়োগ হয় সেই নিয়োগগুলো যে কোনো সংস্থার নিয়োগের চেয়েও অনেক বেশি স্বচ্ছ। পুলিশের নিয়োগে কোনো অর্থ লাগে না জানিয়ে লেনদেন না করার পরামর্শ ডিবির। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকায় সফররত আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। গণভবনে সকাল 9:30টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই সাক্ষাৎ। এর আগে সকাল 8টার দিকে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান সান্তিয়াগো কাফিয়েরো। বেলা 11:30টার দিকে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির সঙ্গে বৈঠক করবেন। বিকেলে সান্তিয়াগো কাফিয়েরো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে করবেন মত বিনিময়। পরে অনূর্ধ্ব 14 ফুটবলারদের প্রীতি ফুটবল ম্যাচ দেখবেন। বাংলাদেশ সফরে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বেসরকারি সংস্থা ব্র্যাক ও সুপার শপ ইউনিমার্টের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতার বিষয়ে মত বিনিময় করবেন বলেও জানা গেছে।
ঢাকায় আবার চালু হলো আর্জেন্টিনার দূতাবাস। এবারে সেই দেশে মিশন চালুর আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। ঢাকায় সফররত আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরোর কাছে এই ইচ্ছার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুজনের বৈঠকে একটি চুক্তি ও 2টি সমঝোতা স্মারকও সই হয়েছে। এ দেশবাসীর সমর্থন মুগ্ধ করে মেসিদের। বাংলাদেশের এই ভালোবাসার প্রতি সম্মান জানাতেই ৪৫ বছর পর ঢাকার বনানীতে আবার চালু হলো আর্জেন্টিনার দূতাবাস। দেশটির সফররত পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো ও বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ দূতাবাসের উদ্বোধন করেন। তবে ভিসা সংক্রান্ত সেবা চালু হতে আরও কিছুটা সময় লাগবে। দুই দেশের জন্য এটি একটি আনন্দের মুহূর্ত ও ঐতিহাসিক ঘটনা। এটি এদেশের জনগণের আবেগের বিষয়ও। অভিনন্দন জানাচ্ছি আর্জেন্টিনাকে। এই দূতাবাসের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে। রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন হবে। পরে বৈঠক করেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী। এতে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ ওষুধ শিল্পে বিনিয়োগের জন্য আর্জেন্টিনাকে প্রস্তাব দেয় ঢাকা। আগামীতে আমাদের দায়িত্ব হবে তাদের দেশেও একটা মিশন। এর ফলে পিপুল টু পিপুল কন্ট্যাক্ট বাড়বে। আর সবচেয়ে বড় কথা হলো আর্জেন্টিনার দেশটা কিন্তু মিশনারি। তারা এই সাউথ কর্পোরেশনের জন্যে কিভাবে করা যায় সেই নিয়ে তারা আপনার বিশেষ উদ্যোগ নিয়েছেন। মেসি ও আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা দেখে আমি বিমোহিত। আগামীতে এই দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। আমরা এখানে বাণিজ্য বাড়াতে আগ্রহী। সরকারি কর্মকর্তা ও কূটনীতিকদের ভিসা দেয়া এবং ফুটবল ও পররাষ্ট্র একাডেমির মধ্যে সহযোগিতা নিয়ে সমঝোতা হয়েছে দুদেশের মধ্যে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে 4 বছরে দ্বিগুণ হয়েছে ডায়াবেটিস রোগী। গ্রামে প্রতি 100 মানুষের 14 জনই ডায়াবেটিস আক্রান্ত। পুরুষের তুলনায় নারী রোগী বেশি। স্বাস্থ্য অধিদপ্তর এবং ডায়াবেটিক সমিতির গবেষণা বলছে মফস্বলের 67% মানুষই কায়িক পরিশ্রম করে না। ডায়াবেটিস রোগী বাড়লে পুরো স্বাস্থ্য ব্যবস্থা এবং অর্থনীতির ওপর চাপ বাড়বে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। রাজধানী থেকে 2 পা ফেললেই কেরানীগঞ্জ। নগরায়নে বদলে যাচ্ছে শ্যামল সবুজ গ্রাম। পাল্টাচ্ছে জীবনযাত্রা ও রোগের ধরন। কাঁঠালতলী গ্রামের কৃষক মোহাম্মদ হাবিবুল্লাহ 4 বছর আগে ধরা পড়েছে ডায়াবেটিস। একই আঙিনায় বাড়ি শারমিন বেগমের। কিছুদিন আগে ডায়াবেটিস শনাক্ত হয়েছে তারও। ডায়াবেটিস আছে কিনা জানতেনই না আরফান বিবি। 3 মাস আগে পরীক্ষায় জানা যায় তার রক্তে সুগারের মাত্রা 16। এরপর থেকেই ওষুধ খাচ্ছেন তিনি। দাঁত ফেলাম না, দাঁতে লেগে গেছি। ওরকে ডায়াবেটিস না, মাই পেন। আমি আমার তো ডায়াবেটিস নাই, কল মাই পেন গিয়া তাহলে মাপছি। বেড়া কয় কি শুরু লইছে। আগে তো আমি প্রচুর কাজ করতাম, তখন ডায়াবেটিস ছিল না। যখন আমি কাজ কমাই দিছি, কাজ ছাইড়ে দিছি বলতে কাজ, তখন দিয়ে আমার এই ডায়াবেটিস। মফস্বলে ডায়াবেটিস পরিস্থিতি জানতে 2022 সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত জরিপ করে স্বাস্থ্য বিভাগ ও ডায়াবেটিক সমিতি। 8 উপজেলায় 1223 জনের উপরে চলে জরিপ। এতে দেখা যায় গ্রামের 14.2% মানুষই ডায়াবেটিসে আক্রান্ত। অথচ 4 বছর আগে এই হার ছিল 7.1%। ডায়াবেটিস তো শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করে, তখন তার মাধ্যমে সে ব্লাড ভেসেলকে আক্রান্ত করে। সেটা একটা ফান্ডামেন্টাল ডিফেক্ট সৃষ্টি করে। তো যে মানুষের হাঁটা চলার কায়িক অভ্যাস কমে যাচ্ছে, কায়িক পরিশ্রম কমে যাচ্ছে এবং ফাস্ট ফুড ইত্যাদি তৈলাক্ত খাবার খেয়ে তাদের ওজন আধিক্য হয়ে যাচ্ছে। গবেষণায় উঠে আসে গ্রামের 67% মানুষ কায়িক পরিশ্রম করে না। মেদ জমেছে 46% শরীরে। নারীদের মধ্যে স্থূলতার হার বেশি। এছাড়া 18% মানুষ রয়েছে ডায়াবেটিসের উচ্চ ঝুঁকিতে। মফস্বলের 20% পরিবারে রয়েছে ডায়াবেটিক রোগী। ডায়াবেটিস যখন একটা রোগ ধরা পড়বে তার ফ্যামিলির উপর একটা ইম্প্যাক্ট তৈরি করবে, তার সোসাইটির উপর ইম্প্যাক্ট করবে এবং ওভারঅল কী হবে তাহলে পুরা দেশের তোমার স্বাস্থ্য সেবার উপরে, স্বাস্থ্য বাজেটের উপর তোমার একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। দেশে ডায়াবেটিক রোগী 1,40,00,000-এর মতো। সমান সংখ্যক মানুষ রয়েছে এই রোগের ঝুঁকিতে।
হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হবে আজ দুপুর 12:30টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এবছর ট্যালেন্ট পুলে 33,000 এবং সাধারণ বৃত্তি পাবে 49,500 জন। এক যুগ পর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় 30 ডিসেম্বর। ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্তরা মাসে 300 টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে 225 টাকা করে পায়। প্রাথমিকে বৃত্তিপ্রাপ্তদের অষ্টম শ্রেণী পর্যন্ত এই বৃত্তি দেওয়া হয়। এবারের বইমেলার আয়োজন নিয়ে সন্তোষ জানিয়েছেন প্রকাশকরা। যদিও বই বিক্রি গতবারের চেয়ে 30 থেকে 35% কমেছে, তবে পাঠকরা বলছেন এবারের মেলায় স্টল বিন্যাস ভালো হয়নি, শেষ সময় বেড়েছে ধুলা যন্ত্রণা। এবারের বই মেলায় বাড়ানো হয়েছে মেলার পরিসর। প্রতিটি ছুটির দিনেই দেখা গেছে উপচে পড়া ভিড়। প্রাণের মেলা দেখতে বিদেশ থেকেও ছুটে এসেছেন অনেকে। বাইরে যারা থাকি আমাদের একটা সম্পর্ক থেকে যায় যে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, তো এই জন্যই আরো বেশি ভালো লাগছে। আয়োজনটা আমি বলবো ভালোই ছিল, কিন্তু ধুলাবালির কারণে খুবই খারাপ অবস্থা। এদিক থেকে একটু দেখা দরকার। পাঠকরা বলছেন মেলার স্টল বিন্যাস সুবিধাজনক হয়নি, যে কারণে বই কিনতে ভিড় ঠেলতে হয়েছে তাদের। স্টলের যে অ্যালটমেন্ট ছিল এটা খুঁজতে একটু বেশি অসুবিধা হয়েছে। এই যা পারলে আরো সুবিধা করা যেতে পারতো। গুণগত মানের থেকে লেখক এবং পাঠকের, যেটা হয়তো আমাদের এখানে এখনো হচ্ছে না, হয়তো ভবিষ্যতে হবে, তো সেই জায়গাটার দিকে যদি বাংলা একাডেমি একটু দৃষ্টি দেয় তাহলে আমার কাছে মনে হয় যে আরো ভালো করা সম্ভব। প্রকাশকদের কেউ কেউ বলছেন গতবারের তুলনায় এবার বই বিক্রি কম হয়েছে। গতবারের তুলনায় এবার প্রায় 35% বিক্রি আমাদের কম। দর্শক বলেন, পাঠক যারাই বই প্রেমী তারা এসছে, কিন্তু খুব একটা ক্রয়ের মধ্যে ছিল না, খুবই কম। বিশ্ববাজারে অর্থনৈতিক মন্দার প্রভাব, এটাই হয়তোবা আমরা কারণ হিসেবে বিবেচনা করতেছি আর কি। আর তার উপর মেলার নানা রকম কিছু গুজব ছড়াচ্ছে, বোমা হামলা হবে, এগুলোর প্রভাবও পড়ে পাঠকের উপর। তবে বিক্রেতা সমিতি বলছে আয়োজন ভালো ছিল, বই বিক্রি ভালো হয়েছে। বিক্রিও মনে হয় গত 2 বছরে যা হয়েছে তার থেকেও বেশি হয়েছে বলে আমি মনে করি। আর মেলা বৃদ্ধির পরিকল্পনা আমাদের প্রকাশকদের থেকে কোনো দাবি করা হয়নি। এবার বেশি বিক্রি হয়েছে উপন্যাস আর কম হয়েছে কবিতা। পছন্দের তালিকায় দেখা গেছে অনুবাদ, থ্রিলার আর প্রবন্ধ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পলো, মৈজাল, জুলা নিয়ে গোমতী নদীতে মাছ ধরছেন হাজারো মানুষ। শুকনো মৌসুমে পানি কমলে প্রতি বছর এই উৎসবে যোগ দেন কুমিল্লা সদরের টিক্কারচর ও আশেপাশের এলাকার মানুষ। তবে দিন দিন মাছের সংখ্যা কমায় নদী বাঁচানোর দাবি তাদের। পেশাদার জেলে থেকে শুরু করে জীবনে প্রথম মাছ ধরতে যাওয়া এমন সবাই সামিল হন এ উৎসবে। ধরা হয় শোল, গজারি, পুঁটি সহ নানা দেশি প্রজাতির মাছ। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। যাচ্ছি পরের প্রসঙ্গে। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিপীড়নের অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সহ 5 শিক্ষার্থীকে আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার বিকেলে হল কর্তৃপক্ষের তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। 12 ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেন প্রথম বর্ষের এক ছাত্রী। বিষয়টি নিয়ে তদন্ত করে হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও উচ্চ আদালতের নির্দেশে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি। হল প্রশাসনের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সোমবার দুপুরে জরুরি বৈঠকে বসে দেশরত্ন শেখ হাসিনা হল কর্তৃপক্ষ। অভিযোগের প্রমাণ পাওয়ায় বৈঠকে অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সহ 5 শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। হলেরই শিক্ষার্থী তারাও মানসিক এবং শারীরিক নির্যাতন বিষয়ে তার সত্যতা এই কমিটি পেয়েছে।
তদন্ত কমিটির সদস্যরা জানান, তদন্তের সময় প্রত্যক্ষদর্শী বা পরোক্ষভাবে বিষয়টি জানে এমন 28 জনের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদন দিয়েছেন তারা। যারা ছিল, অর্থাৎ এই ঘটনার সাথে যাদেরকে আমরা মনে হয়েছে তাদেরকে আমরা সাক্ষাৎকারের জন্য ডেকেছি এবং তাদেরকে আমরা সাক্ষাৎকার নিয়েছি। তা প্রায় অনেকজন, সম্ভবত 28 জন হবে। এর আগে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে আলাদা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ছিল সেই ডিরেকশন ছিল যে তদন্ত কমিটির রিপোর্ট হাইকোর্টে পাঠাতে হবে। আমরা হাইকোর্টে প্রেরণ করি। আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যেটা যতটুকু মেজার নেওয়া দরকার তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে সেই মেজার অবশ্যই আমরা নেব। অভিযুক্ত শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী সহ 5 জনকে 1 মার্চ দুপুর 12টার মধ্যে হল ছাড়তে হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্কুলের ক্লাসরুমে পাঠদান বন্ধ করে চলছে পোকার চাষ। এমন চরম অনিয়মে পড়াশোনা বন্ধ হয়েছে পটুয়াখালীর কলাপাড়ার একটি বেসরকারি প্রাইমারি স্কুলে। দুর্গন্ধ এবং পোকার ভয়ে স্কুলে আসেন না শিক্ষক এবং শিক্ষার্থীরা। স্কুল ঘরে ব্ল্যাক ফ্লাই সোলজার নামের পোকা দিয়ে মাছের খাবার তৈরি করছেন জমিদাতার আত্মীয়রা। 2011 সালে কলাপাড়ার শান্তিপুর গ্রামে প্রতিষ্ঠিত হয় কুমড়াখালী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। উদ্বোধনের পর বেশ ভালো চললেও করোনার কারণে 2 বছরে কমেছে ছাত্রছাত্রীর সংখ্যা। গত বছরের ডিসেম্বরে একটি কক্ষে পোকার চাষ শুরু করেন বিদ্যালয়ের জমিদাতা হারুন পাহলানের শ্যালক হুমায়ুন। পোকার লার্ভা দিয়ে তৈরি করছেন মাছের খাবার। পোকার ভয় আর দুর্গন্ধে তাই বিদ্যালয়ে আসেন না শিক্ষক শিক্ষার্থীরা। জমিদাতার শালা সে হইল জিয়া হুমায়ুন করে নাম, সে অনেক দূর থেকে এসে এই পোক চাষ করে। রাস্তা দিয়ে হাঁটার সময় দুর্গন্ধ আসে, তাদের অনেক কষ্ট হয়। আশেপাশে বাচ্চারা যারা আছে তাদের এখানে আসতে কষ্ট হয়। অনেক বাচ্চারা আমার কাছে বলে, অভিযোগ দেয়। গন্ধেরই তো ছাত্রছাত্রীও কখন আয় না, আর মোরাও গন্ধে ধরনার পাশ দিয়ে হাঁটাও অসুবিধা। বর্তমানে শুধু একটি কক্ষে চলছে বিদ্যালয়ের দাপ্তরিক কাজ। জরাজীর্ণ অফিস কক্ষ, চেয়ার টেবিল এবং বেঞ্চ পড়ে আছে অযত্ন অবহেলায়। শিগগিরই বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফেরানোর দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। আমরা চাই স্কুলটা উন্নত, আর আমাদের ছাত্রও ওই জায়গায় ছেলে মেয়ে এই জায়গায় আইনা দিব। স্কুলে আগে পড়তাম, এখন পড়ি না, পোকা ফেলে, তার জন্য অন্য স্কুলে ভর্তি হয়েছি। গন্ধে স্কুলে পড়ি না, আমরা গাবার বুনিয়ে আবার ভর্তি হয়েছি। বেসরকারি বিদ্যালয়গুলোতে তদারকি থাকে না উল্লেখ করে কুমড়াখালী বিদ্যালয়ে দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা। এটা যেহেতু আমাদের জানা ছিল না, তো জানতে পারলাম আমরা, তো খুব অল্প সময়ের ভিতরে আমরা এই আশা করি যে বিদ্যালয়টি পোকা চাষ যাতে না করা হয়, এটা সরাই নেওয়া হয়, সেই পদক্ষেপ নেব এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সভাপতি এবং জমিদাতা কেউই বক্তব্য দিতে রাজি হননি। বিদ্যালয়টিতে 4 জন শিক্ষক আর শিক্ষার্থী অর্ধশত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে কুয়াকাটা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। ফরিদ, বিদ্যালয়ের ক্লাসরুমে বেহাল দশা, সেখানে শিক্ষার পরিবেশ আবার ফিরিয়ে আনতে কি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। কুমড়াখালী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি 1 বছর পিছনের চিত্র যদি আপনাকে বলি, তখনও কিন্তু শিক্ষার্থীর পাঠদান মুখরিত ছিল বিদ্যালয়টি। এই বিদ্যালয়ে প্রায় 100-র বেশি শিক্ষার্থী ছিল, বেশ ভালোই চলছিল বিদ্যালয়টি। কিন্তু করোনার সময় বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কমতে থাকে। মূল সমস্যা দেখা দেয় পোকা চাষ নিয়ে। গত বছর ডিসেম্বর থেকে এই বিদ্যালয়ে পাহলার শ্যালক হুমায়ুন পোকা চাষ শুরু করেন। তিনি পোকার মাছের খাদ্য হিসেবে ব্যবহার করতেন। পোকার খাদ্য হিসেবে তিনি ব্যবহার করেন পচা মুরগির নাড়িভুড়ি। ব্ল্যাক ফ্লাই সোলজার এই নামের পোকার ভয়ে বিদ্যালয়ে আসা বন্ধ করে দেন। আপনাকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই, এই পোকার দুর্গন্ধে আশেপাশের পরিবেশ নষ্ট হচ্ছে। তাই এই এলাকার বেশ কয়েকটি পরিবার বসবাস অনুপযোগী হয়ে পড়ছে। বর্তমানে কাগজপত্র 4 জন শিক্ষক ও অর্ধশতাধিক শিক্ষার্থী রয়েছে। এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন বিদ্যালয়টি ফের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য দাবি জানিয়েছেন। কেন পাঠদানের পরিবর্তে পোকা চাষ করা হচ্ছে এ বিষয়ে জানতে আমরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটি সভাপতি তার সাথে কথা হয়েছে, কিন্তু তারা বক্তব্য দিতে রাজি হননি। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসের সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা তিনি করে দেবেন।
ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে পোকাগুলো ছিল তা সরিয়ে নেওয়া হয়েছে। বাইরে যে বেঞ্চগুলো ছিল বিদ্যালয়ের কক্ষে সেগুলো প্রবেশ করানো হচ্ছে। মোট কথা শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এখানে স্কুল কর্তৃপক্ষ সব ধরনের চেষ্টা করে যাচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। কুয়াকাটা থেকে যুক্ত হয়েছিলেন ফরিদউদ্দিন আক্তার। 3 দশকের বেশি সময় ধরে বন্ধ লালমনিরহাটের মোগলহাট কাস্টমস ইমিগ্রেশন। ফলে এই পথে ভারত বাংলাদেশ যাতায়াতকারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। কার্যক্রম না থাকায় জরাজীর্ণ অবকাঠামো। স্থানীয়রা বলছে মোগলহাটে শুল্ক স্টেশন ও চেকপোস্ট চালু হলে শুধু ভারতের সঙ্গেই নয়, ভুটানের সঙ্গেও বাণিজ্যের উন্নয়ন হবে। ব্রিটিশ আমলে কলকাতার সঙ্গে পূর্ব ভারতের 7 রাজ্যের বাণিজ্য যোগাযোগের প্রাণকেন্দ্র ছিল লালমনিরহাটের মোগলহাট রেল স্টেশন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও 1988 সাল পর্যন্ত ভারত থেকে ওয়াগনে পণ্য সামগ্রী আসত। ওই বছরই প্রবল বন্যায় বাংলাদেশ ও ভারত উভয় অংশের প্রায় 2 কিলোমিটার রেলপথ নদীতে বিলীন হয়ে যায়। এতে রেলপথ বন্ধ হলেও দুদেশের নাগরিকরা নদীপথে যাতায়াত করতে পারত। 1991 সালের ফেব্রুয়ারি মাসে বন্ধ হয় ইমিগ্রেশনও। এরপর লালমনিরহাট ও আশপাশের জেলা থেকে আমদানি রপ্তানি করতে হয় অনেকটা পথ ঘুরে, যা ব্যয়বহুল। ধল্লা নদী ভেঙে যায়, যে সংযোগ সড়কটি ছিল ভারতের সাথে সেটি ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে আমাদের এখানে মানে যাতায়াতের সমস্যা হয়ে যায়। যদি ইম্পোর্টের দিক দিয়ে হয় আর ভারতের ট্রেন চলাচল করে, মানুষ যাতায়াত করে, তো শতাব্দী লোক এখানে নির্ভরশীল হইতে পারতো এই কার্যক্রমের উপরে। 95 থেকে 100 কিলোমিটার পথ অতিক্রম করে যেতে হয়। কিন্তু আমরা যদি এদিকে এই ইমিগ্রেশনটা যদি সুযোগ সুবিধা আমরা ভোগ করতে পারতাম তাহলে আমাদের জন্য খুব সহজ হতো। মোগলহাট থেকে ভারতের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। দ্রুত ইমিগ্রেশনটি চালুর উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক। আমরা আশা করছি যে সরকার এটাকে গুরুত্ব বিবেচনা করে যাচাই বাছাই করে হয়তো একটা চেকপোস্ট বা ভিন্ন আঙ্গিকে যেটাই হোক একটা করার পরিকল্পনা হাতে নেবেন। তবে আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি। মোগলহাটে স্থলবন্দর নির্মাণ হলে সময় ও দূরত্ব কম লাগার পাশাপাশি রাজস্ব আয় বাড়বে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউক্রেনের বাখমুতের পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ছে। অল্প অল্প করে ইউক্রেনীয় বাহিনীর হাত ছাড়া হচ্ছে বাখমুত। শহরের দখল রাখা কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 6 মাস ধরে বাখমুত শহর দখলে যুদ্ধ করছে রুশ বাহিনী। শহরের মূল সড়কগুলো এখন রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনারের সেনাদের দখলে। ক্রমাগত চলছে রাশিয়ার শেল হামলা। এমন অবস্থায় পশ্চিমাদের কাছে আরও অত্যাধুনিক অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। এদিকে রুশ আক্রমণের আশঙ্কায় মলদোভার আকাশ সীমায় নিজেদের ফ্লাইট বাতিল করেছে হাঙ্গেরির এয়ারলাইন্স উইজ এয়ার। চলতি মাসের শুরুতে মলদোভার আকাশে রাশিয়া ক্ষেপণাস্ত্র ছোড়ায় নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে উইজ এয়ার। তুরস্কের পূর্বাঞ্চলে এবার 5.6 মাত্রার ভূমিকম্পে অন্তত একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। একই সাথে ধসে পড়েছে বেশ কিছু ভবন। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে ভূমিকম্পটির কেন্দ্র ছিল মালাতিয়া প্রদেশের ইয়েসিলার্ট শহরে। মালাতিয়া গত 6 ফেব্রুয়ারি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া এলাকাগুলোর একটি। দেশটিতে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের 3 সপ্তাহের মাথায় আবার ভূমিকম্প আঘাত হানল। 6 ফেব্রুয়ারি ভূমিকম্পে তুরস্ক সিরিয়ায় মৃতের সংখ্যা 50,000 ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কেই প্রাণ গেছে 44,218 জনের। নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে দীর্ঘদিনের বাণিজ্য বিরোধ সমাধানে ব্রেক্সিট পরবর্তী নতুন চুক্তিতে সম্মত হয়েছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। সোমবার যুক্তরাজ্যের উইন্ডসরে শীর্ষ পর্যায়ের বৈঠকের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন দের লেয়েনের মধ্যে এই চুক্তি হয়। এরপর যৌথ সংবাদ সম্মেলনে উইন্ডসর ফ্রেমওয়ার্ক নামে নতুন চুক্তিটি নর্দার্ন আয়ারল্যান্ডের অচলাবস্থা কাটাতে পারবে বলেছেন সুনাক। এতে ইউর সাথে সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায় শুরু হলো বলেও জানান তিনি। এদিকে চুক্তি নিয়ে আশাবাদী লেন বলেন, এই চুক্তি উভয় পক্ষের প্রতি শ্রদ্ধা বজায় রেখে সুরক্ষা নিশ্চিত করবে। তবে নতুন চুক্তি নর্দার্ন আয়ারল্যান্ডের রাজনৈতিক অচলাবস্থা কাটাতে পারে কিনা এবং ব্রিটেনের সমালোচকদের সন্তুষ্ট করতে পারে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ওয়ানডের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড 2015 বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে ছিটকে যাবার পর আমূল বদলে যায় থ্রি লায়ন্স। ওয়ানডেতে 350 থেকে 400 করার লক্ষ্যই এখন মাঠে নামে তারা।
ইংলিশদের বিপক্ষে টাইগারদের সামনে তাই বড়সড় চ্যালেঞ্জ। হাথুরু সিংহে দায়িত্ব নেয়ার পর অনুশীলনে ভিন্ন আমেজে দেখা যায় বাংলাদেশ দলকে। হাথুরুর অধীনেই যে ওয়ানডে ক্রিকেটের সেরা সাফল্য টাইগারদের। গুরুর সঙ্গে শিষ্যদের মিলন মেলায় তাই বাড়তি উদ্দীপনা, যা ইংল্যান্ড সিরিজে আশার সঞ্চার করছিল। তবে ওয়ানডে শুরু হওয়ার আগ মুহূর্তে দুশ্চিন্তা মাঠের বাইরের আলোচনায়। সাকিব তামিম বাংলাদেশের সেরা দুই পারফর্মার। তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে সম্প্রতি বিসিবি সভাপতি উদ্বেগ প্রকাশ করেছেন। এই বরিতার সঙ্গে যোগ হয়েছে দলে গ্রুপিংয়ের কানাঘুষা। ড্রেসিং রুমের পরিবেশ অনুকূলে রাখা এখন বড় চ্যালেঞ্জ। যদিও অধিনায়ক তামিম আশ্বস্ত করেছেন স্বাস্থ্যকর পরিবেশই থাকছে। মাঠের চ্যালেঞ্জও কোনো অংশে কম না। ইংলিশরা সেরা সময় পার করছে। ওয়ার্ল্ড ক্লাস সব ক্রিকেটার তাদের দলে। আর্চার উড টপলিদের সামলানো সহজ হবে না। ঘন্টায় 145 কিলোর উপর ইংলিশ পেসারদের গতি, সেই সাথে রয়েছে বাউন্সার দেওয়ার সক্ষমতা। আর্চারদের মোকাবেলায় হাথুরু সিংহে এসেই কাজ শুরু করেছেন। ব্যাটারদের প্র্যাকটিস করাচ্ছেন বোলিং মেশিনের উচ্চতা বাড়িয়ে। এক ঝাঁক হার্ড হিটার ইংল্যান্ড দলে। বাটলার, রয়, সল্ট নিজেদের দিনের টর্নেডো ইনিংস খেলতে পারঙ্গম। যে কোনো একজন দাঁড়িয়ে গেলেই ম্যাচ থেকে ছিটকে যেতে পারে বাংলাদেশ। ইংলিশ ব্যাটিং লাইনআপকে রুখে দেয়া বড় চ্যালেঞ্জ টাইগারদের জন্য। বাংলাদেশের বড় অস্ত্র স্পিনার ও মিরপুরের উইকেট। স্লো আর টার্নিং উইকেটে ইংলিশদের দুর্বলতা আছে, সেটাই কাজে লাগাতে চাইবে হাথুরুর দল। ইংলিশ বধে সাকিব মিরাজদের বড় দায়িত্ব নিতে হবে। সঙ্গে লাগবে শেরে বাংলার পিচের সহায়তা, যেখানে মুস্তাফিজও হয়ে উঠতে পারে ভয়ঙ্কর। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সম্পর্ক যেমনই হোক, মাঠে কোনো সমস্যা হবে না, বিসিবির সভাপতিকে আশ্বস্ত করেছেন সাকিব ও তামিম। জাতীয় দলে গ্রুপিংয়ের সম্ভাবনা কম, কিছু থাকলে সেটা ইংল্যান্ড সিরিজ শেষে জানানোর কথা বলেছেন নাজমুল হাসান পাপন। সোমবার টিম হোটেলে ক্রিকেটারদের সঙ্গে দেখা করে নানা বিষয়ে আলাপ করেন বোর্ড প্রধান। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু বুধবার। সাকিব তামিমের দূরত্ব নিয়ে বিব্রতকর অবস্থা টাইগার ক্রিকেটে। টিম হোটেলে ক্রিকেটারদের সঙ্গে বিসিবির সভাপতির বৈঠক। গণমাধ্যমের মুখোমুখি নাজমুল হাসান পাপন। এই যে কথাটা যে ড্রেসিং রুমের পরিবেশটা ভালো না, এই যে কথাটা যে তামিম আর সাকিবের মধ্যে সমস্যা, এই সব কিছু কিন্তু আমার বাইরের থেকে শোনা, সবচেয়ে বেশি মিডিয়ার থেকে। তো আমি যেটা বলেছি তামিমও সেটাই বলেছে। আমিও ওদেরকে ডেকে বলেছি, ওদের সাথে কথা বলেছি যে কোনো সমস্যা আছে কি না। ওরা দুজনেই আমাকে আশ্বস্ত করেছে যে এটার সাথে খেলায় কোনো ইম্প্যাক্ট করবে না, যাই থাকুক খেলায় কোনো ইম্প্যাক্ট করবে না। দুই তারকা সাকিব তামিমের সম্পর্কে টানাপোড়েন ওপেন সিক্রেট। তার সঙ্গে দলে গ্রুপিং প্রসঙ্গও সামনে এসেছে। সব মিলিয়ে গুমোট পরিস্থিতি। বোর্ড সভাপতি ইংল্যান্ড সিরিজের পর সব খোলাসা করতে চান। গ্রুপিংটা বলতে কি, আসলে এইটার উত্তর আমি এখন দেবো না, যেহেতু এখন একটা সিরিজ সামনে, ঠিক আছে। তবে এই প্রশ্নের উত্তর আমি দিব। আমি তো মনে করি আমরা যদি 15 জন একটা ন্যাশনাল টিমে খেলে আমাদের সবাই একসাথে একই রকমই থাকার কথা রিলেশনশিপটা, ওটা নিয়ে আমি চিন্তা ভাবনা করছি, বাট এটার উত্তর আমি পরে দিব। বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে ব্যস্ততা ছিল সাকিবের, এ কারণে দেখা হয়নি তার সঙ্গে। মঙ্গলবার আরেক দফা টিম হোটেলে এসে সাকিবের সঙ্গে কথা বলবেন বিসিবি সভাপতি। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে পাশে থাকতে চায় আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট। একাডেমি স্থাপনের পাশাপাশি স্কুল ফুটবল কার্যক্রমে আগ্রহী তারা। আবাহনী, বসুন্ধরা কিংসের মতো ক্লাবগুলোও তাদের সঙ্গে যুক্ত হতে আগ্রহী। ৪৫ বছর পর বাংলাদেশের দূতাবাস খুলেছে আর্জেন্টিনা। সাউথ আমেরিকান দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সফরে এসেছেন বিখ্যাত রিভার প্লেট ক্লাবের প্রতিনিধি দল। বাংলাদেশের সঙ্গে ফুটবলের সম্পর্কের উন্নতির জন্য বিপিএল এর ক্লাবগুলোর সঙ্গে আলোচনাও সেরেছেন তারা। সারা বিশ্বে 24টি একাডেমি রয়েছে রিভার প্লেটের। স্কুলগুলোকে টার্গেট করে বাংলাদেশের ফুটবলের চেহারা বদলানোর আশা তাদের। এখানে আসতে পেরে খুব খুশি। আর্জেন্টিনার জাতীয় দলের 8 জনই আমাদের কার্যক্রম থেকে উঠে আসা। আমাদের কোচিং ফিলোসফি পুরো বিশ্বে ছড়িয়ে দিতে চাই। রিভার প্লেটের সঙ্গে যুক্ত হতে একটি ক্লাবকে ব্যয় করতে হবে মাসিক 21 লাখ টাকা। প্যারেজের কথা মনে ধরলেও এখনই সিদ্ধান্ত চূড়ান্ত করেনি আবাহনী, বসুন্ধরার মতো দেশসেরা ক্লাবগুলো।
তারা আমাদের জানালো তারা আগ্রহী বাংলাদেশে তারা একাডেমি করার জন্য যে কোনো একটি ক্লাবের সাথে আলাপ করে, এবং ভবিষ্যতে তারা চায় বাংলাদেশ থেকেও যাতে করে আমরা কোচ প্লেয়ার পাঠাতে পারি সেই রিভার প্লেট ক্লাবে ট্রেনিং এবং আরও বেশি জ্ঞান অর্জন করার জন্য। সো এটা আমাদের গ্রেট অপরচুনিটি যে তোমাদের একটা বড় ফুটবল একাডেমি আছে এবং আমাদের যে স্পোর্টস কমপ্লেক্স আছে সেখানে আমরা একাডেমি করব, তো তখন আমাদের এই জিনিসগুলো কাজে লাগবে। দেশের ফুটবল উন্নয়নে মঙ্গলবার বাফুফের সাথে বৈঠকে বসবেন রিভার প্লেটের প্রতিনিধি দল। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এমবাপ্পে ও বেনজেমাকে হারিয়ে ফিফা বর্ষসেরার পুরস্কার জিতলেন লিওনেল মেসি। ক্যারিয়ারে সপ্তমবার বর্ষসেরা খেলোয়াড়ের ট্রফি উঠল আর্জেন্টাইন মহাতারকার হাতে। ৩৬ বছরের শিরোপা খরা ঘুচিয়ে আলবিসেলেস্তেদের বিশ্বকাপে এনে দেন লিওনেল মেসি। এবছর তার সাথে ফিফার সেরার দৌড়ে ছিলেন বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা ফ্রান্সের এমবাপ্পে এবং ব্যালন ডিওর জয়ী বেনজেমা। তবে শেষ পর্যন্ত মেসির হাতে উঠল বেস্ট ফুটবলারের ট্রফি। আর বর্ষসেরা গোলকিপার আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। সেরা কোচের পুরস্কারও বিশ্ব চ্যাম্পিয়নদের দখলে। কার্লো আনচেলত্তি এবং গার্দিওলাকে টপকে প্রথমবার এই পুরস্কার জিতলেন লিওনেল স্কালোনি। টানা দ্বিতীয়বার ফিফার বর্ষসেরা নারী ফুটবলার স্পেনের আলেক্সিয়া পুতেয়াস। কুমিল্লার গোমতী নদীতে হয়ে গেল মাছ ধরার উৎসব। সদর উপজেলার টিক্কারচর এলাকায় এই উৎসবে যোগ দেন বিভিন্ন এলাকার হাজারো মানুষ। তবে নদীতে দিন দিন মাছের সংখ্যা কমায় নদী বাঁচানোর দাবি এলাকাবাসীর। এ যেন মাছ ধরার উৎসব। পেশাদার জেলে থেকে শুরু করে জীবনে প্রথম মাছ ধরতে যাওয়া ব্যক্তি কে নেই সেখানে। সবারই লক্ষ্য একটাই, মাছ শিকার। কুমিল্লার গোমতী নদীতে এভাবে উৎসবের আমেজে মাছ ধরেছেন হাজারো মানুষ। পলো, মইজাল, ডুলা দিয়ে তারা শিকার করেছেন শোলসহ দেশি প্রজাতির নানা মাছ। শুকনো মৌসুমে পানি কিছুটা নেমে গেলে গোমতী নদীতে প্রতি বছর আয়োজন করা হয় এমন উৎসব। কার্পু মাছ আছে, বোয়াল মাছ আছে, বড় বড় ঘাস কাপ আছে, রুট মাছ আছে। বাপ চাচা তারাও মাছ ধরতো, আমরাও সেই হিসাবে আসছি। যোগাযোগ করে একসাথে হই, একটা ডেট দিয়ে ওই ডেট অনুসারে আমরা আসি মাছ ধরার জন্য। মাছ শিকারীরা বলছেন নদীতে দিন দিন কমে যাচ্ছে মাছের সংখ্যা। এজন্য নদী দূষণ এবং অবাধে মাটি কাটাকে দায়ী করছেন তারা। আগে অনেক বেশি ছিল, অনেক বোয়াল মাছ পাওয়া যেত, আপনার জাতীয় মাছ পাওয়া যেত, এখন কম। যেভাবে সমাজের মাটি খেকু আছে তারা এই গোমতী নদীর দ্বারা বিলুপ্ত করে দিচ্ছে। সদর উপজেলার টিক্কারচর থেকে লালপাড়া সেতু পর্যন্ত প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে চলে মাছ ধরার উৎসব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে।